আর এদিকে কলকাতায় রেড রোডে ধর্নায় আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্যাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর থেকে যখন এসেছি তখনই তার প্রতিবাদ, প্রতিটা প্রকল্পের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, কিন্তু তারপরেও চিঠিতে সব লেখা হয়েছে। প্রধানমন্ত্রীকে ক্যাগ রিপোর্ট নিয়ে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি ইতিমধ্যেই জানালেন। এবং যেমনটা বলা হচ্ছে, ক্যাগ রিপোর্টে সব তথ্য ভুল রয়েছে, যেমনটা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে ইতিমধ্যেই আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি দেবযানী, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে যে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সেই চিঠিতে বহু তথ্য নাকি ভুল রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তিনি আবারও রেড রোডে ধর্নায় বসবেন, তখনই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি দিল্লিতে ক্যাগ রিপোর্ট তুলে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি দাবি করেন যে 2 লক্ষ কোটি টাকা অনিয়ম হয়েছে এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব ইতিমধ্যেই দিয়েছেন। গত পরশুই তিনি বলেছেন যে বিজেপি ক্যাগ রিপোর্ট বাড়িতে বসে তৈরি করে, কিন্তু আজকে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং খুব কড়াভাবে প্রধানমন্ত্রীকে তিনি তার বক্তব্য সেই চিঠিতে তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে কী লিখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন যে অভিযোগের কথা বলা হচ্ছে সেটা 2003 সালের অভিযোগ, আর সেই সময় তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসেনি। 2011 সালে তৃণমূল ক্ষমতা এসেছে, পরে যে কাজ করেছে তার ইউসি সার্টিফিকেট অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা কেন্দ্রের কাছে দিয়েছে। অতএব কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ, সুকান্ত মজুমদাররা যে ক্যাগ রিপোর্টকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই কারণেই প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রেড রোডের ধর্না মঞ্চ থেকেও তিনি এই বিজেপি যে বারবার তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ করছে, কেন্দ্রীয় টাকা 9-6 অভিযোগ করছে, তারও আবার কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তিনি বলেছেন যে বিজেপির নেতারাই দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। কিভাবে তারা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে সেটা নিয়েও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি দিশা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বক্তব্য সেখানে একদিকে তিনি যেরকম বিজেপিকে নিশানা করেছেন, অন্যদিকে তার নিশানায় কিন্তু কংগ্রেসও ছিল। সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধেও তিনি তীব্র আক্রমণ করেছেন নাম না করে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কংগ্রেসকে তিনি নিশানা করছিলেন, বিশেষ করে মালদায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা ছিল, সেদিন সেখানে রাহুল গান্ধীরও কর্মসূচি ছিল। সেদিন তিনি নাম না করে তিনি বসন্তের কোকিল বলেছেন রাহুল গান্ধীকে। অন্যদিকে কংগ্রেস মালদাহের জন্য কি করেছেন সেটাও তিনি সেই প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি এটাও বলেছিলেন যে তিনি যেহেতু কংগ্রেস এবং তৃণমূল ইন্ডিয়া জোটের শরিক, তিনি বলেছিলেন যে তিনি চেয়েছিলেন এই জোটটা হোক। তিনি জোটের বিষয়ে ভীষণভাবে আন্তরিক ছিলেন। 2টো আসন, মালদার 2টো আসন উত্তর দক্ষিণ, তারা কংগ্রেসকে ছাড়তে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস তাকে গুরুত্ব দেয়নি। আর সেই অভিমান থেকেই তিনি একলা লড়াইয়ের কথা বলেছেন। আজকে রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রসঙ্গটাই টেনে এনেছেন, কিন্তু আরও সুর চড়িয়েছেন কংগ্রেসের বিরুদ্ধে। তিনি কংগ্রেসকে সরাসরি এটাও চ্যালেঞ্জ করেছেন, কটাক্ষ সুরে তিনি বলেছেন যে আগে 40টা আসন পেয়ে সারা দেশে দেখা। অর্থাৎ আঞ্চলিক দলগুলোকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় যে সংঘবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং দিল্লি দখলের তিনি পরিকল্পনা করছেন, সেটা আজকে আরও একবার খুব স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিশা, ধন্যবাদ দেবযানী। আর এবারে আমরা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কি বলেছিলেন রেড রোডে ধর্নায় বসে। আর এদিকে ক্যাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতি সরব হলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেমনটা বলা হচ্ছিল যে বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ছিল নবান্নের, আর সেই সূত্র ধরেই বুধবার রাতেই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং রাজভবন সূত্রে যেমনটা বলা হচ্ছিল যে বৃহস্পতিবার সকালে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন বোস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার নাকি কথা হয়েছিল। আর তারপরেই এক ভিডিও বার্তায় রাজ্যপাল জানিয়েছিলেন বাংলায় বকেয়া শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। আর দেবযানী, আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই ধর্ণা মঞ্চ থেকে মূলত মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছিলেন? দেখো, ধর্ণা মঞ্চ থেকে একদিকে যেরকম তিনি বিজেপিকে নিশানা করেছেন, কেন্দ্রীয় সরকারকে তিনি আক্রমণ করেছেন, অন্যদিকে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন, সেই সঙ্গে সিপিএমকেও নিশানা করেছেন। তিনি যেরকম বলেছেন যে সিপিএম বিজেপির সব থেকে বড় বন্ধু, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর এখনও সিপিএমের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি প্রতিক্রিয়া আসেনি, কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপিকে একই সারিতে রেখে তিনি আজকে তুলোধনা করেছেন কার্যত। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে এই দেশ থেকে বিজেপিকে সরাতে বাংলাই একমাত্র পারবে, তৃণমূল কংগ্রেসই একমাত্র পারবে। এবং খুব জোর গলায় তিনি তো বটেই, তার দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন এই মুহূর্তে ধর্ণা মঞ্চে, তারা বলছে 42টা আসনে তৃণমূল একাই লড়বে এবং 42টা আসনেই তারা জিতবে। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই কর্মসূচি, সেটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই কারণে লোকসভা নির্বাচনের আগে তিনি এই ধর্ণায় বসছেন সাধারণ মানুষের, বঞ্চিত মানুষদের জন্য। 2 বছর ধরে তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলছে যে কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে এই বঞ্চিত মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকা আটকে রেখেছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তিনি সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য বলেছেন। তিনি নিজে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, প্রধানমন্ত্রীকে গিয়ে চিঠি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লির বুকে আন্দোলন করেছিলেন, পরে তিনি কলকাতা এসে রাজভবনের গেটে তিনি ধর্ণা মঞ্চ করেছিলেন, রাজ্যপালের কাছে তিনি তার স্মারকলিপি জমা করেছিলেন। রাজ্যপাল তাকে আশ্বস্ত করেছিলেন যে বাংলার এই বিষয়টা তিনি অত্যন্ত আন্তরিকভাবে গুরুত্ব সহকারে দেখবেন। এবং আমরা দেখেছিলাম সেদিনই তিনি দিল্লি চলে গিয়েছিলেন, কিন্তু তারপরে কাজের কাজ কিছু হয়নি। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ডিসেম্বর মাসে তাকে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক করেছিলেন, তারপর বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ে বৈঠক হবে এবং তারপরে রাজ্যের যা যা বকেয়া টাকা রয়েছে সেই টাকা রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়া হবে। সেই আশ্বাস পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরে এসেছিলেন কলকাতায়। কিন্তু তারপরেও দেখা গিয়েছে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেন্দ্র কোনো টাকা দেয়নি। বকেয়া টাকা, 2 বছরের যে বকেয়া টাকা, সেটা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, আরও এর সঙ্গে একাধিক প্রকল্প রয়েছে, সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা চরম সিদ্ধান্ত নিয়েছেন এই ধর্নায় বসা। এর আগে আমরা রেড রোডেও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 29 এবং 30শে মার্চ তিনি ধর্নায় বসেছিলেন এই একই ইস্যুতে, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে। দেখো, করছে যে নির্বাচন আর বেশি দেরি নেই, লোকসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার রাস্তায় নামলেন সাধারণ মানুষের স্বার্থে। সেটা স্বাভাবিকভাবেই বিজেপির ওপর একটা চাপ বাড়াবে এবং তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে আজকে রাজ্যপালের ভিডিও বার্তা। ধন্যবাদ নয়, তুমি সঙ্গে থাকো দেবযানী, আবারও তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। তবে তার আগে আমরা শুনে নেব যে এই ক্যাগ রিপোর্টের বিষয়ে সুকান্ত মজুমদার কি বলছেন। कैग ने सरकार के सामने, केंद्र सरकार के सामने और हम सबके सामने लाए हैं इस विषय पर आप सबको अवगत कराने के लिए आज का ये प्रेस कॉन्फ्रेंस है। जो देखा जा रहा है, कंट्रोलर एंड ऑडिटर जनरल यानी कैग ने एक मैसिव फिनेंशियल मिस एप्रोप्रिएशन और संभावित स्कैम लगभग 2 लाख करोड़ रुपए का जो ममता बनर्जी की सरकार ने किया है उस पे उन्होंने प्रकाश डाला है, कैग ने प्रकाश डाला है। और आप जानते हैं कि ऐसे कैग हर सरकार का, वो केंद्र सरकार हो, राज्य सरकार का हो, और कोई भी गवर्नमेंट बॉडी हो, उसका रेगुलर बेसिस पे फिनेंशियल ऑडिट
करता रहता है। और पश्चिम बंगाल का भी स्टेट फिनेंस ऑडिट रिपोर्ट जो है वेस्ट बंगाल का, ये मार्च के एंड में 2021 में वो पब्लिश किया। इसमें देखा गया पूरी तरीके से इरेगुलरिटीज, जो मैंने वैसे ही बताया, पोटेंशियल फ्रॉड, मिस एप्रोप्रिएशन एंड पैसा आत्मसात करने की जो चीजें होती है वो पूरी तरीके से कैग रिपोर्ट में आता है। अगर हम डिटेल में जाए तो देखा जाएगा जो सरकारी काम होता है, सरकारी पैसे से जो काम होता है, उसका नियम है कि कोई स्कीम या कोई प्रोजेक्ट कंप्लीट होने के 1 साल के अंदर आपको यूटिलाइजेशन सर्टिफिकेट देना पड़ता है। लेकिन पश्चिम बंगाल में जो देखा जा रहा है, कैग की रिपोर्ट में जो आ रहा है, 2.4 लाख 2,40,000 ऐसे यूटिलाइजेशन सर्टिफिकेट जो है वो ड्यू है। मतलब पश्चिम बंगाल की सरकार यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रही है। और इसका अमाउंट अगर हम जोड़े कि कितना पैसा इसमें यूटिलाइज हो गया, लेकिन यूटिलाइजेशन का कोई सर्टिफिकेट नहीं है, यानी काम हुआ है या नहीं हुआ है, या पैसा ऐसे ही चला गया किसी की पॉकेट में, भाइयों के पॉकेट में चला गया, या टीएमसी के ममता बनर्जी के भाइयों के पॉकेट में चला गया, या किसी तरीके इसका कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1 একেবারেই দেবযানী, যেমনটা সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বললেন যে সমস্ত টাকা বরাদ্দ হয়েছিল এই কেন্দ্রীয় বিষয়ে, সেখানে সমস্ত রকমের টাকা নাকি দিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এ ধরনের কোনো টাকা বরাদ্দ করা হয়নি। এ বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, বিজেপির রাজ্য নেতারা তাদের মতো করে দাবি করছে। কখনো তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে। আবার কখনো তারা দাবি করছে যে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, পাল্টা দাবি করা হচ্ছে যে 2 বছর ধরে তাদের সমস্ত টাকাটাই আটকে রাখা হয়েছে। তাদের একটাই বক্তব্য যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করছেন, তখন তিনি কিন্তু কোনো রকম দুর্নীতির কথা বলেননি। শুধু রাজ্য নেতারাই তারা রাজনীতি করার জন্য এই দুর্নীতির কথা বলছে। এবং এই যে আজকে যে ক্যাগ রিপোর্টটা কথা তুলে ধরে সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের বলছেন যে প্রায় 2 লক্ষ কোটি টাকা, 2,29,000 কোটি টাকার মতন দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেটা নিয়েও তৃণমূলের কিন্তু আপত্তি রয়েছে। যেটা আমি তোমাকে আগেই জানালাম যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময়ে রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম, বামফ্রন্ট, সেই সময় তৃণমূল ক্ষমতায় ছিল না। তাহলে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ কি করে ওঠে, সেই প্রশ্নই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং সেটা খুব কড়া ভাষায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠিটা দিয়েছেন। দেখো, তৃণমূল কংগ্রেসের এই যে লড়াই, সেটা অনেক দিন ধরেই তারা এই লড়াইটা করছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। তা যারা বিজেপি নেতারা রয়েছে তারাও উল্টো দিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই দুর্নীতির কোনো কথা এখনো তৃণমূলের বিরুদ্ধে আসেনি। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে যেমন দেখা করেছেন, তারপরে প্রধানমন্ত্রী কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি, আর সেটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে। দেবযানী, আরেকটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে। সম্প্রতি বুধবারে রাজ্যপাল কিন্তু দিল্লিতে গিয়েছিলেন, সেখানে কিন্তু তারা কেন্দ্রের প্রত্যেক নেতামন্ত্রীদের সাথেই কথা বলেছেন এবং সেখান থেকে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের কিছু নিয়ম বাধা রয়েছে, কিছু বিষয়ের নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা জানতে চায়। সেই বিষয়গুলি কি কি? রাজ্য সরকার কি সেই বিষয়ে কোনো রকমের উত্তর দিয়েছে?
দেখো, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দিল্লিতে ডিসেম্বর মাসে যে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে এটাই কথা হয়েছিল যে রাজ্য এবং কেন্দ্রের সচিব পর্যায়ে বৈঠক হবে। সেই বৈঠকও হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে অনেকবারই দাবি করেছেন, সমস্ত হিসেব তারা বুঝিয়ে দিয়েছেন। কোথাও কোনো এমন নেই যে কেন্দ্রের কাছে রাজ্যের তরফ থেকে কোনো রকম কোনো হিসেব দেওয়া হয়নি, সমস্ত হিসেব তারা ক্লিয়ার করে দিয়েছে। তৃণমূলের যেটা বক্তব্য যে বিজেপি, রাজ্যের যারা বিজেপি নেতারা রয়েছে তারা এটাকে একটা ভোটের আগে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, এটাকে তারা ইস্যু করছে এবং তারা এটাও বলছে যে যে দুর্নীতির অভিযোগ বিজেপি করছে তার শ্বেতপত্র তারা প্রকাশ করুক। তার সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ডিপার্টমেন্ট থেকে যেখানে দুর্নীতি হয়েছে বলে বিজেপি অভিযোগ করছে, তারা কেন সেটা অফিসিয়ালি জানাচ্ছে না? তারা শুধুমাত্র কেন মুখে বলছে, সংবাদ মাধ্যমের সামনে বলছে কেন? এটা তারা কেন সেই ডিপার্টমেন্ট থেকে তারা কেন অফিসিয়ালি সেটা পেশ করছে না, সংবাদ মাধ্যমের সামনে আসছে না যে তৃণমূলের বা বাংলায় এই এত টাকা এই খাতে দুর্নীতি হয়েছে? সেটাই করছেন। এবং রাজ্যপালের কথা যেটা তুমি বললে, যে রাজ্যপাল এর আগেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছিলেন, তারপর রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন, তখনও রাজ্যপাল তিনি বলেছিলেন যে তিনি দ্রুত বিষয়টা যাতে মিটে যায়, বাংলা যাতে টাকা পায় সেটা তিনি নিজে দেখবেন। এবং তারপরে তিনি তার মতো করে স্বরাষ্ট্রমন্ত্রী বা উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। কিন্তু তারপরেও বেশ, যেটা অক্টোবর মাসে হয়েছিল, তারপরে নভেম্বর, ডিসেম্বর, এটা জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, 3 মাস, ফেব্রুয়ারি মাসের শুরু, 3 মাস হয়ে গিয়েছে, 3 মাসে কিন্তু কোনো টাকা পায়নি। এখানেই যেটা রাজনৈতিক মহল মনে করছে যে এই যে স্টেটমেন্টগুলো আসছে এখন, সেটা যেটা আজকে রাজ্যপালের যে ভিডিও বার্তা, যেটা তিনি বলেছেন যেখানে যে বাংলার এই টাকা পাওয়ার বিষয়টা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কেন্দ্র সরকার গুরুত্ব দিয়ে দেখছে টাকা মিটিয়ে দেওয়ার, সেইটা কোথাও একটা চাপ তৈরি করেছে বিজেপির ওপরে, কেন্দ্রের ওপরে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচির কথা ঘোষণা করেছেন, তারপর থেকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকার কিন্তু চাপে পড়ে গেছে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন আছে। আর তৃণমূল কংগ্রেস এটাকে যদি হাতিয়ার করে আবার তারা পথে নামে এবং নির্বাচনে এটা যদি তাদের একটা প্রচারের অস্ত্র হয় কেন্দ্রের বিরুদ্ধে, তাহলে বিজেপি বেকায়দায় পড়তে পারে, সাধারণ মানুষ তাদের ভুল বুঝতে পারে এবং যেটা ভোট ব্যাংকে এফেক্ট করতে পারে। সেই কারণেই একদিকে রাজ্য নেতারা তারা তাদের মতো করে স্টেটমেন্ট দিচ্ছেন, আবার রাজ্যপাল তিনিও তার মতো করে বিষয়টা যাতে নিষ্পত্তি ঘটে, রাজ্য যাতে টাকা পায়, সেটা তিনি সেই বার্তা দিচ্ছেন। তবে সব মিলিয়ে এই 100 দিনের যে টাকা বা এই যে আবাস যোজনার টাকা, সেটা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে লড়াই চলছে, তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই চলছে। কিন্তু দিশা, যেটা মানতে হবে যে সাধারণ মানুষ কিন্তু যারা কাজ করেছেন তারা মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ কাজ করার পরেও যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সামান্য কটা টাকা পায়, কটা টাকা জন্য তারা এত পরিশ্রম করেন, তাদের এই টাকাটা এতদিন আটকে থাকায় তাদের কিন্তু সমস্যা হচ্ছে, তাদের পরিবার চালাতে অসুবিধে হচ্ছে। আর সেই সব বঞ্চিত মানুষদেরই আগামীকাল এই রেড রোডের ধর্ণা মঞ্চে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়েই আগামীকাল তাদের কর্মসূচি পালন করবেন এবং সেখানে বঞ্চিত মানুষদের মধ্যে তিনি কি বার্তা দেন, তিনি কি বলেন, সেদিকেই অবশ্যই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলে। দিশা, ধন্যবাদ দেবযানী। এদিকে সম্প্রতি ক্যাগ রিপোর্ট নিয়ে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে এই ক্যাগ ইস্যু নিয়ে চিঠি পাঠালেন, যেখানে রয়েছে বহু অভিযোগ, প্রশ্ন, যেখানে তৃণমূল ক্ষমতায় ছিল না সেখানে এই ক্যাগ ইস্যুতে কি করে তৃণমূলকে নিশানা করা হয়। আর তার পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই লোকসভা ভোটকে কেন্দ্র করেই কি তৃণমূলকে কোনোভাবে নিশানা করা হচ্ছে, যাতে ভোট ব্যাংকে কোনো না কোনোভাবে প্রভাব পড়ে যায়। এর উত্তর একমাত্র এই চিঠির মারফত কেন্দ্রীয় সরকার এবার কি উত্তর দেয় সেটাই দেখার বিষয়।